তোমার যে ইচ্ছে ওইটা পূরণ করতে করতে আমি মারা যাব। আমি বললাম, এই তুমি আর একবার যদি আমার সামনে মরার কথা বলো, তোমার সাথে আর জীবনে কথা বলবো না। সেই শুরু থেকে তোমাকে ভালোবাসি, তুমি কি চাও মাঝপথে আমাকে একা রেখে যেতে? হ্যাঁ, তাহলে আমার কি হবে? আমি তো একদম পাগল হয়ে যাব। বলে কেঁদে দিলাম। সুমাইয়া বলল, সরি বাবু, আর বলবো না, মাফ করে দাও। আমি বললাম, মনে থাকে যেন। সুমাইয়া বলল, আচ্ছা আমাকে এখন একটু কাজ করতে হবে। আমি বললাম, এই তোমার কাজ কি জীবনেও শেষ হবে না? সুমাইয়া বলল, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, নাকি আরেকজন এসে করে দেবে? আমি বললাম, আমাকে বলতে পারো না? তাহলে তো তোমার কাজে একটু সাহায্য করতে পারি। সুমাইয়া বলল, কষ্ট হয় আমারই হোক, আমার বাবুকে কেন কষ্ট দিব? হ্যাঁ, আমি বললাম, আমি পুরুষ মানুষ, আমাদের এত কষ্ট হয় না, শুধু বিয়েটা হয়ে যাক, পরে দেখবো তুমি এত কাজ কিভাবে করো। সুমাইয়া বলল, আচ্ছা দেখি, এখন তাহলে আমি যাই। আমি বললাম, আমিও তো চলে যাব নাকি? আর একটা কথা। সুমাইয়া বলল, হ্যাঁ বলো, কি বলবো? আমি বললাম, তোমার রাইফেলটা লাগবে আমার। সুমাইয়া বলল, না এখন পাবা না, তুমি এখনো ভালোভাবে সুস্থ হও নাই, এখন এসব কাজ একদম করা লাগবে না। আমি বললাম, আরে আমি কিছু করব না, শুধু একটু দরকার আছে, একজনকে জাস্ট একটু ভয় দেখাবো, এই পর্যন্তই। সুমাইয়া বলল, সত্যি তো? আমি বললাম, হ্যাঁ। পরে তুমি গুলিগুলো গুনে দিও, দেখো একটাও খরচ করেছি কিনা। সুমাইয়া রাইফেলটা এনে আমার কাছে দিল। সুমাইয়া বলল, আমি কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসি, এমন কোনো কাজ করো না যে তোমাকে চিরকালের জন্য হারাতে হয়। আমি বললাম, তোমাকে চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না, আর যাও এখন নিজের কাজ করো। গুলিটা পেছনে লুকিয়ে ওপরে উঠে গেলাম। আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাতে লাগলাম। হুদাই ফেসবুক ঘোরাঘুরি করি কেউ আছে কিনা। একটা মেয়ে যদি ফেসবুক বন্ধু হতো তাও ভালো হতো, বলতে পারতাম ফেসবুক চালিয়ে কিছু তো করেছি। হঠাৎ একটা আইডি থেকে মেসেজ এলো। আইডিটার নাম কষ্টের জীবন। বুঝতেছি না এটা ছেলে না মেয়ে। প্রথমেই মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে সালাম দিলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম। অপর দিক থেকেও সালামি রিপ্লাই এলো, কেমন আছেন আপনি? আমি তো বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম তো রেদোয়ান, তাই না? আমি বললাম, হ্যাঁ। আপনি কি করে জানলেন আমার নাম? আপনার সম্পর্কে আমি আরো অনেক কিছুই জানি। আমি মনে মনে চিন্তা করছি, কে হতে পারে, মেয়ে নাকি ছেলে, এটাও তো জানতে পারছি না। আবার বলে আমার নামও জানে, আমাকেও নাকি চেনে। কি হলো, উত্তর দেন না কেন? আমি বললাম, কি বলবো, আপনি তো আমাকে চেনেন, আচ্ছা আমার নামটাও জানেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। বলো, পরি, পরি আমার নাম। আমি বললাম, পরি পরি আবার কেমন নাম? দুই পরি আপনি কিভাবে? আরে না না, আমার নাম দুই পরি না, আমার নাম পরি। আমি বললাম, ও তাই বলেন, আমি তো আপনাকে চিনতে পারছি না, এই নামের কাউকে আমি চিনি না তো। পরি বললেন, চিনবেন চিনবেন, সেই সময় এখনো আসে নাই, তবে আমি আপনার খুব কাছের মানুষ। আমি বললাম, আমার কাছের মানুষ আর আমি চিনতে পারছি না? ধুর, কিছুই তো মাথায় ঢুকছে না, আপনি চিন্তা করতে থাকেন, বাই। আমি বললাম, এই যে একটা পিক তো দিয়ে যান, তাহলে তো আপনাকে চিনে ফেলি। কিন্তু কোনো উত্তর নাই, অফলাইন হয়ে গেছে। কি একটা চিন্তায় ফেলে গেল। আবার বলে আমার নাকি কাছের মানুষ। এই কথা যদি সুমাইয়া জানতে পারে, আমার হাড্ডি গুড্ডি মনে হয় আর রাখবে না। কেন যে ফেসবুকে ঢুকতে গেলাম, এক ঝামেলা শেষ হতে আরেক ঝামেলা। তবে আমার বুকটা যেন থরথর করে কাঁপছে, মনে হচ্ছে যেন সামনে কোনো ঝড় হবে। এমন কেন মনে হলো আমার? না না, এসব কিছুই হবে না। কি সব একা একা চিন্তা করছি, আমার মাথায় যা আসছে তাই চিন্তা করছি। দেখতে দেখতে রাত 9:40 হয়ে গেল। সব ঠিকঠাক করে রুম থেকে বের হলাম। ইসি দেখি ও রুমে পড়ছে। আমি বাসা থেকে বের হয়ে সরাসরি আমার দেওয়া ঠিকানায় চলে গেলাম, কিন্তু এখনো একজনেরও কোনো খবর নাই। কিছুক্ষণ পর দেখি সবাই চলে আসছে ওরা, তবে এসেই আমার দিকে রাইফেল তাক করে আছে। সুমন বলল, স্যার নিয়ে আসছি, তবে ওরা জেনে গেছে যে আপনি মন্ত্রীর আন্ডারে কাজ করেন। আমি বললাম, তোমরা সবাই আমাকে মারতে চাও তাই তো? আপনি মন্ত্রীর লোক, আপনাকে বিশ্বাস করা যাবে না। ওদের মাঝ থেকে একজন বলল। আমি বললাম, আচ্ছা বিশ্বাস না হলে বন্দুক তাক করে রাখো, সমস্যা নেই, আমি এখন তোমাদের কিছু বলতে চাই। ওরা বলল, কোনো চালাকি করবেন না তো? আমি বললাম, তোমাদের এত লোক আর আমি একা, চালাকি করব এমনটা কি করে হয়? ওরা বলল, তা অবশ্য ঠিক বলেছেন। আমি বললাম, তোমরা যে মেয়রের আন্ডারে কাজ করো, তোমাদের বেতন কত করে দেয়? আমাদের বেতন দিয়ে কি করবেন? আমরা মেয়র সাহেবের জন্য, বিশ্বাসের জন্য কাজ করি। আমি বললাম, তোমাদের বেতন ও যত দেয় তার থেকে দ্বিগুণ টাকা আমি তোমাদের দেব, আমার আন্ডারে কাজ করো। এর মধ্যে একজন বলল যে আমার অনেক টাকা দরকার, শুধু টাকা, আমি আপনার সাথে কাজ করব। আমি বললাম, তাহলে আমার পিছনে এসে দাঁড়াও। আর কেউ আছে? একবার চিন্তা করে দেখো, বউ বাচ্চা সুখে থাকবে, গাড়ি বাড়ি সব করতে পারবে। এখন আর কেউ কিছু বলছে না। আমি বললাম, দিনে দিনে তোমাদের বেতন আরো বাড়ানো হবে, আর এখন চিন্তা করো, এই অফারটা আর থাকবে মাত্র 1 মিনিট। আস্তে আস্তে সবাই রাজি হয়ে গেল। আমি বললাম, সবাই তাহলে রাজি? সবাই একসাথে বলল, জি স্যার। আমি বললাম, আর টাকার সময় মতো পেয়ে যাবা, এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা এখন মেয়রের সাথে গিয়ে কাজ করবে ঠিকই, কিন্তু আমার হুকুম মেনে। ওকে আমি না মেরে শান্তি পাবো না। কিন্তু স্যার বুঝলাম না, আপনি মেরে ফেলবেন কেন? আর যখন আপনি মেয়র আর মেয়রের ছেলেকে মেরে ফেলবেন, তখন আমাদের কি হবে? আমাদের কাজ থাকবে কি তখন? আমি বললাম, হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা বলেছ, তবে তোমাদের যেহেতু আমি কাজ দিয়েছি, সেহেতু তোমরা সবাই আমার আন্ডারে কাজ করবে। কয়েক মাস চাকরি করে তারপরে বাদ হয়ে যাবে, জিনিসটা এমন না। আমি কাজ দেব, তোমরা কাজ করবে, ঠিক আছে? সবাই একসাথে বলে উঠল, জি স্যার অবশ্যই, আজকে থেকে আমরা সবাই আপনাকে বস মানি। আমি বললাম, সাবধান, কেউ যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে কিন্তু আমি তাকে মেরে ফেলবো, যদি আমি ধরতে পারি।
পরিবার সবাইকে শেষ করে দিব। আমরা কি কেউ চাই একজনের জন্য পুরো পরিবারকে হত্যা করতে? আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এখন সবাই যাও, সুমন তোমাদের সবটা বুঝিয়ে বলবে কখন কি করতে হবে। জি স্যার বলে ওরা চলে গেল। আমি বললাম, সুমন তুমি কি বাসায় চলে যাবা? সুমন বলল, স্যার নতুন বিয়ে করেছি তো যেতে হবে। আমি হাসলাম, বিয়ের প্যারা বড় প্যারা, যাও। সুমন বলল, স্যার আপনি যেতে পারবেন তো? আমি বললাম, হ্যাঁ, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। সুমন বলল, আচ্ছা স্যার আসি, বলে চলে গেল। ঘড়িতে দেখি রাত 11টা বেজে গেছে। হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে লাগলাম। তবে এই শহরটা বড়ই অদ্ভুত। আমি এত ভয় পেতাম এই শহরটাকে বলার বাইরে। আজকে অনেক লোকের বস, ভাবতেই যেন কেমন লাগে। বড় কথা হলো, 1 লাগবে টাকা, 2 লাগবে সাহস। এই শহরে বাঁচতে গেলে সাহসের খুব প্রয়োজন। তবে আমার বড় কিছু হওয়ার খুব ইচ্ছে আছে, দেখি সামনে কি হয়। বাসার সামনে আসতে দেখি সুমাইয়াদের বাসার দরজা খোলা। দেখে আসি ওরা কি করে। আমিও ঢুকে গেলাম। দেখি আঙ্কেল আর আন্টি বসে আছে। আমাকে দেখে আঙ্কেল বলল, কি বাবা এতক্ষণ কই ছিলা? তোমার মা বলল তুমি নাকি কই গেছো। আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, একটু কাজ সেরে আসলাম, বাইরে বের হয়েছিলাম। আঙ্কেল বলল, হাত ভালো হতে না হতেই কাজ করা শুরু করলা? আমি বললাম, অনেকটা ভালো হয়ে গেছে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, সুমাইয়া কই? আন্টি বলল, দেখো তো, রুমে পাবা হয়তো। আমি বললাম, তাহলে আমি একটু যাই, ওর সাথে একটু দেখা করে আসি। তা না হলে বেচারি আবার আমার জন্য চিন্তা করবে। আঙ্কেল আমার কথা শুনে হেসে বলল, ঠিক আছে যাও। আমি সুমাইয়ার রুমে গিয়ে দেখি শুয়ে আছে। আমি রুমে গিয়ে দেখলাম সুমাইয়া শুয়ে আছে, ও এখনো ঘুমায়নি। আমি ওর উপর লাফ দিয়ে উঠে বসলাম। সুমাইয়া বলল, ও মা গো, মরে গেলাম। আমি বললাম, এই যে আমি। সুমাইয়া বলল, এজন্য তুমি আমার উপর লাফ দিয়ে উঠে বসবা? আমি বললাম, হ্যাঁ, একেবারে তো তুলার মতো নরম তুলতুলে শরীর। সুমাইয়া বলল, এই যে তোমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই? এখন আমার শরীর নিয়ে পড়লা, আবার বলো তুলার মতো নরম তুলতুলে শরীর। আমি হাসলাম। আমি বললাম, সুমাইয়া তুমি এখনো ঘুমাওনি কেন? সুমাইয়া বলল, ঘুম আসছিল না। আমি বললাম, রাত জাগা ভালো না, তুমি জানো না? সুমাইয়া বলল, আমি জানি তো, কিন্তু কি করব, ঘুম আসছিল না। সুমাইয়া বলল, আচ্ছা তুমি এতক্ষণ কই ছিলা? আমি বললাম, তুমি কিভাবে জানো আমি যে বাইরে ছিলাম? সুমাইয়া বলল, ওই যে তোমার বোন ফোন করে বলেছে। আমি বললাম, দেখছো, দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষছি, সব সময় আমার পেছনে লেগে থাকে। সুমাইয়া বলল, এখন বলো তুমি কই ছিলা, আমার কিন্তু চিন্তা হচ্ছিল। আমি বললাম, কই ছিলাম সেটা তোমাকে চিন্তা করতে হবে না, এখন চুপ করে ঘুমাও। সুমাইয়া বলল, হ্যাঁ। দেখতে দেখতে ঘুমিয়ে গেল সুমাইয়া। আমি সুমাইয়ার মাথাটা বালিশে রেখে আস্তে করে নিচে নেমে গেলাম। আমারও খুব ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল না যে আর নিজের রুমে যেতে পারবো, তাই এখানেই নিচে ঘুমিয়ে পড়লাম। বিয়ের আগে আমি কখনোই সুমাইয়ার সাথে এক বেডে শুতে চাই না। সকাল সকাল সুমাইয়ের ঘুম ভেঙে গেল। হঠাৎ দেখে আমি নিচে শুয়ে আছি। সুমাইয়া বলল, ইস, আমার বাবুটা নিচে ঘুমিয়ে আছে, এখানে ঘুমালে কি হতো? সুমাইয়ার আম্মু সুমাইয়াকে ডাকতে এসে দেখে আমি নিচে ঘুমাচ্ছি। আন্টি বলল, কিরে মা, ও নিচে ঘুমায় কেন? সুমাইয়া বলল, আম্মু ও হয়তো রাতে বাসায় যায় নাই, তাই এখানেই ঘুমিয়ে গেছে। আম্মু বলল, ছেলেটা অনেক ভালো রে, এত যে ভালো হবে আমি ভাবতেই পারি নাই। তুই ওকে ডেকে বল ওপরে ঘুমাতে। সুমাইয়া বলল, আচ্ছা আম্মু। সুমাইয়া আমাকে ডাকতে লাগলো। আমি ঘুমের মধ্যে শুনছি কে যেন আমাকে ডাকছে। সুমাইয়া বলল, তোমার ঘুম হয়নি বুঝতে পারছি, যাও ওপরে গিয়ে ঘুমাও। আমি সুমাইয়াকে বললাম, ঠিক আছে আমি ঘুমাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর আমাকে ডেকে দিবে। সুমাইয়া বলল, আমাকে বলতে হবে না। আমিও ঘুমিয়ে গেলাম, কিন্তু যখন উঠলাম তখন মনে হলো আমি যেন মিষ্টি খাচ্ছি। ঘুম থেকে উঠে দেখি সুমাইয়া আমার ঠোঁটের মধ্যে ঠোঁট লাগিয়ে কিস করছে। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি বললাম, এই তোমার কি একটু আক্কেল জ্ঞান নেই? ঘুমন্ত একটা মানুষকে লিপ কিস করে কেউ? সুমাইয়া বলল, আসলে তোমার ঘুমন্ত অবস্থায় চেহারাটা এত কিউট লাগছিল, কি আর বলবো বলো, লোভ সামলাতে পারিনি, তাই কিস করে ফেলেছি। আমি বললাম, তাই বলে লিপ কিস করবা? সুমাইয়া বলল, আমার যা ইচ্ছা তাই করব। আচ্ছা তুমি এত সুন্দর কেন বলো তো? আমি বললাম, দেখো, সকালে তোমার মতো এত আমি রোমান্টিক হতে পারবো না। সুমাইয়া বলল, আনরোমান্টিক কোথাকার। আবার বলে 15 থেকে 20টা বাচ্চা না নেওয়া পর্যন্ত নাকি রোমান্টিক শেষ হবে না। আমি বড় বড় চোখ করে রেগে সুমাইয়ের দিকে তাকালাম। সুমাইয়া বলল, কি রাগ করো কেন আবার? আমি বললাম, তোমার এখানে এসে আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। সুমাইয়া বলল, কেন বাবু, আমি আবার কি করেছি? এতক্ষণ আমি সুমাইয়ের মুখের দিকে তাকিয়ে কথা বলছিলাম, এখন নজর পড়লো সুমাইয়ের নতুন শাড়ি পরে আসছে। ওর শরীর থেকে মারাত্মক একটা ঘ্রাণ বের হচ্ছে। আমি সুমাইয়াকে এক টানে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। সুমাইয়া বলল, এই কি করো? আমি বললাম, কেন, এতক্ষণ যে নিজে করছিলা? সুমাইয়া বলল, দেখো, মাত্র গোসল করে আসছি, এখন অফিসে যাব, প্লিজ এমন করো না, ছেড়ে দাও। আমি বললাম, সুমাইয়া, সারার জন্য তো ধরি নাই। আচ্ছা তুমি চুলে কি দাও বলো তো? তোমার চুলের ঘ্রাণ আমাকে পাগল করে দেয়। সুমাইয়া বলল, তাই নাকি স্যার? আমি বললাম, হ্যাঁ, মনটা চাইতেছি কি জানো? সুমাইয়া বলল, কি চাচ্ছে বলো তো? আমি বললাম, তোমাকে খেয়ে ফেলতে। সুমাইয়া বলল, এই চুপ করো, সকালে যত সব আজেরা কথাবার্তা, এখন ছাড়ো, আমি অফিসে যাব। আমি বললাম, এটাকে কি তোমার অফিস মনে হয় না? সুমাইয়া বলল, এখানে আবার তুমি অফিস কোথা থেকে পেলা? আমি বললাম, কেন, তোমাকে যে জড়িয়ে ধরেছি ভালো লাগছে না? সুমাইয়া বলল, দেখো, কালকে অফিস থেকে ছুটি নিয়েছি, আজকে যেতেই হবে। আমি বললাম, হ্যাঁ যাবা তো, একটু পরে গেলে কি হয়, তোমাকে জড়িয়ে ধরেছি, আমার খুব ভালো লাগছে। তুমি এত সুন্দর কেন বলো তো? সুমাইয়া বলল, ধুর, তোমার যত সব ফালতু চিন্তা ভাবনা। আমি হাসলাম, কি করবো বলো, তোমার মতো একটা বউ থাকলে এসব চিন্তা ভাবনা তো করতেই হবে, বলতে হবে মাকার একটা মনের মতো বউ পাইছি। সুমাইয়া বলল, এখনো বউ হই নাই বুঝলা? আমি বললাম, হও নাই তো কি হয়েছে, হবা তো। সুমাইয়ার চুলের মাঝে আমার মুখ ডুবিয়ে দিলাম।
সুমাইয়া বলছে, এই কি করছো, ছাড়ো বলছি, আমার কেমন কেমন জানি লাগছে। আমি বললাম, সারার জন্য তো ধরি নাই তোমাকে। মারিয়া এসে বলল, ম্যাডাম আপনার হয়েছে? সুমাইয়াকে আমি ছেড়ে দিলাম। সুমাইয়া আমার কাছ থেকে উঠে বলল, মারিয়া আমার হয়ে গেছে, রেদওয়ান তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাও, হ্যাঁ আমি অফিসে গেলাম। আমিও বললাম, হ্যাঁ যাও। সুমাইয়া রুমের বাইরে চলে গেলে মারিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই সেরির ঘরে সেরি, তোর জন্য আজকে একটু রোমান্টিক সিনও করতে পারলাম না, আর একটু পরে এলে কি হতো রে? মারিয়া বলল, তোরা যা শুরু করলি, দেখিস বিয়ের আগে যেন বাপু বাচ্চা কাচ্চা না হয়ে যায়। আমি বললাম, হ্যাঁ তোরে বলছে। মারিয়া বলল, তাহলে রাতে কই ছিলা চান্দু? আমি বললাম, যেখানেই ছিলাম, তাতে তোর কি? হ্যাঁ। মারিয়া বলল, মজা তো খুব মারতেছো। আমি বললাম, দেখ না জেনে শুনে একদম কথা বলবি না। মারিয়া বলল, আরে মজা করলাম, এত রেগে যাস কেন? আর আমি জানি তুই কেমন ভালো ছেলে। আমি বললাম, আচ্ছা তোর খবর কি? সুমাইয়া বলল, মারিয়া কই তুমি? মারিয়া বলল, জি ম্যাম আসছি। যাই রে রেদওয়ান। আমি বললাম, ভালো করে সবকিছু দেখে রাখিস। মারিয়া বলল, হ্যাঁ। মারিয়া চলে গেলে আমি ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। আন্টি বলল, বাবা বসো, আমাদের সাথে নাস্তা করে যাও। আমি বললাম, না আন্টি, আজকে আমার কপালে মনে হয় পিত্তি আছে, আম্মু মনে হয় রেগে আছে, আমাকে যেতে হবে। আন্টি হাসলো, আচ্ছা যাও বাবা। আমি ওপরে চলে আসলাম। ইসি দরজা খুলে দিল। ইসি বলল, আম্মু দেখো ভাই আসছে। আম্মু বলল, কিরে রেদওয়ান, রাতে কোথায় ছিলি? ইসি বলল, কই আর থাকবে, তুমি জানো না ভাবির সাথে। আমি তাড়াতাড়ি ইসির মুখ ধরলাম। আমি আস্তে করে বললাম, বোন আমি তোরে 500 টাকা দেবো, তবুও তুই আম্মুর কাছে মুখ খুলিস না। আম্মু বলল, কিরে ওর মুখে হাত ধরলি কেন? আমি ইসির মুখ থেকে হাত সরিয়ে নিলাম। আমি বললাম, হ্যাঁ আম্মু, আমার এক বন্ধুর বাসায় ছিলাম। ইসি বলল, হ্যাঁ আম্মু, ভাই আমাকে ফোন করে বলেছিল, আমার তোমাকে বলতে মনে ছিল না। আমি বললাম, যাক বাবা বেঁচে গেলাম। আম্মু বলল, বস, নাস্তা নিয়ে আসছি। আমি টেবিলে গিয়ে বসলাম। ইসি বলল, ভাইয়া দে এখন টাকা দে। আমি বললাম, কিসের টাকা? ইসি বলল, টাকা দিবি না? আমি বললাম, আমার কাছে এখন কোনো টাকা নাই। ইসি বলল, দাঁড়া, আম্মুকে সত্যি কথা বলে দিচ্ছি। আমি বললাম, এই নে বোন, তবুও মুখ খুলিস না। ইসি বলল, আসলে এই রাতে তুই কোথায় ছিলি বলতো ভাই? আমি বললাম, তুই জানিস না রাতে আমি কই ছিলাম? ইসি বলল, আমি কিভাবে জানবো তুই রাতে কই ছিলি? আমি বললাম, ইসি টাকাটা দিয়ে দে। ইসি হাসলো, টাকা তো আর তুই পাবি না। আমি বললাম, দূর, আমি কত বোকা। ওর কথায় শুধু শুধু বোকা হয়ে টাকাটা দিয়ে দিলাম। এই বুদ্ধি নিয়ে আমি কিভাবে যে কাজ করি। হঠাৎ দেখি ফোনটা বাজছে। আমি বললাম, হ্যালো, কে বলছেন? সুমন বলল, স্যার আমি সুমন। আমি বললাম, হ্যাঁ বলো। সুমন বলল, স্যার আজকে ওদের কাজ কি? আমি উঠে রুমে যেতে লাগলাম। ইসি বলল, ভাইয়া কই যাস? আমি বললাম, এই তো আসছি, একটু অপেক্ষা কর। সুমন বলল, জি স্যার বলেন। আমি বললাম, আজকে ওদের খবর নাও, ওরা কি কি ব্যবসা করে আর কি কি করে সব খবরগুলো রাখতে বলো। সুমন বলল, জি স্যার। নাস্তা শেষ করে রুমে এসে চিন্তা করছি কি করব। যত তাড়াতাড়ি সম্ভব মেয়রকে মারতে হবে। ওকে তো মারা কোনো ব্যাপারই না, কিন্তু সুযোগ বুঝে কোপ দিতে হবে। হঠাৎ করে টুং করে উঠলো ফোনটা। দেখি আবার সেই দিনের আইডিটা। আমি বললাম, সেদিন এভাবে চলে গেলেন কেন? পরি বলল, এমনি, আমার ভালো লাগেনি। আমি বললাম, আচ্ছা আপনার একটা পিক দেন তো, দেখি তো আমি চিনি কিনা। পরি বলল, আপনাদের মতো ছেলেদের সমস্যা কি জানেন? একটু কথা বলতে গেলেই পিক চেয়ে বসেন। এই কথা শুনে আমার খুব রাগ হলো। এই মেয়ে বলে কি, জীবনে আমি কোনো মেয়ের সাথে মেসেঞ্জারে কথাই বলি নাই, আর এই মেয়ে বলে আমার সমস্যা। রাগে অফলাইন হয়ে গেলাম। রুম থেকে বের হয়ে আমি ইসিকে ডাকতে লাগলাম। ইসি বলল, কি হয়েছে ভাইয়া? আমি বললাম, আমি তোদের বাসায় যাবো, যাবি? ইসি বলল, হ্যাঁ ভাইয়া যাবো। আমি বললাম, আম্মু তুমি যাবে? আম্মু বলল, না তোরা যা। আমি বললাম, ইসি যা, গিয়ে রেডি হ। ইসি বলল, আচ্ছা ভাইয়া তুই একটু অপেক্ষা কর, আমি আসছি।